সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর করুণাঘন রূপ, তার দয়া, তার হৃদয়বৃত্তি নিয়ে সামান্য কিছু আলোকপাত করছি। বিজয়কৃষ্ণ তখন কলেজে পড়ছেন, মেডিকেল কলেজে। এক বন্ধুর সাথে একসাথে থাকেন একটি ঘর ভাড়া করে। কিন্তু বন্ধুটি তত সচ্চরিত্র নয়। সে তার সমস্ত টাকা পয়সা নিয়ে জুয়া খেলে নষ্ট করেছে এবং একদিন বিজয়কৃষ্ণের অবর্তমানে তার সুটকেস বা বাক্স ভেঙে টাকা নিয়ে সে পালিয়ে যায়। তার ইচ্ছা ছিল যে সেই টাকা দিয়ে সে আবার জুয়া খেলে তার থেকে কিছু লাভ করে গোসাইজির কাছে স্বীকার করবেন যে আমি নিয়ে গেছিলাম, এই নাও তোমাকে ফেরত দিলাম। কিন্তু সে আর হয়ে উঠল না। সমস্ত টাকা নষ্ট করে সে আর ফিরলই না। সেও পথে বসেছে। গোসাইজিরও একেবারে অর্থশূন্য হয়ে তার আহারের সংস্থানও তখন নেই। তিনি কলেজ স্কোয়ারের কাছে বসে আছেন ক্ষুধা মানে প্রচণ্ড ক্ষুধার যাতনায় তিনি কলেজ স্কোয়ারের জল খানিকটা পান করলেন, কিন্তু সেটা বমি হয়ে গেল। তিনি তখন সেই জল ঘুলিয়ে নিয়ে পাঁক শুদ্ধ পান করলেন যাতে সেটা পেটে থাকে। এই দৃশ্য দেখে কাছেই একজন তাকে কিছু অর্থ দিলেন, দিয়ে বললেন তুমি কিছু কিনে খাও না। তিনি উঠে যাচ্ছেন, দেখেন কিনা সেই বন্ধুটি উস্কো খুস্কো চুল, ভীষণ ক্লান্ত অবস্থায় ঘোরাঘুরি করছে এক মিষ্টান্নের দোকানের ওদিকে। তাকে দেখতে পেয়েই বিজয়কৃষ্ণ বললেন, সে কি, তুমি এতদিন কোথায় ছিলে? সে কেঁদে পড়ে, বলে যে আমি তোমার এই টাকা নিয়ে চলে গেছিলাম, আর ফেরত দিতে পারিনি। আমি সমস্ত টাকাটাই নষ্ট করেছি এবং 3 দিন আমি অনাহারে রয়েছি। গোস্বামী প্রভুর পেট ভরে খাওয়া আর হলো না। তিনি বন্ধুকে নিয়ে বললেন, চলো আমরা দুজনে মুড়ি কিনে খাই। তাকে নিয়ে মুড়ি কিনে দুজনে মিলে অল্প অল্প খেয়ে তাকে হাত ধরে আবার ঘরে নিয়ে আসলেন। এই তার হৃদয়বৃত্তির একটি নমুনা, বন্ধুপ্রীতি। এবং সেই বন্ধুর এর থেকে আমূল পরিবর্তন ঘটল। সে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন সে এই ভুল পথে যাবে না। মহতের সংস্পর্শে এসেই তার এই পরিবর্তন হয়ে গেল। সেই হ্যারিসন রোডের বাসায় থাকার অবস্থায় তিনি একবার কালীঘাটে এসেছেন ছুটির দিনে, তার এক ব্রাহ্ম বন্ধুর সাথে ধর্ম আলোচনা করবেন বলে। ফিরে এসেছেন সন্ধ্যার দিকে। কালীঘাটের এক গলির মোড়ে দেখেন যে এক পতিতা রমণী দাঁড়িয়ে আছে। বিজয়কৃষ্ণকে দেখে সে বলে যে আমার আজ সারাদিন খাওয়া হয়নি, আমাকে কিছু সাহায্য করবে? বিজয়কৃষ্ণ বললেন, আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। তিনি সরে গেলেন। মেয়েটি ভাবলো এ তো অনেকেই বলে আসছি, কোনো দিন কেউ আসে না। সে দাঁড়িয়ে আছে মোড়ে। বিজয়কৃষ্ণ গিয়ে এক ব্রাহ্ম বন্ধুর কাছ থেকে কিছু অর্থ ধার করে নিয়ে দামি শাড়ি, প্রসাধনী সামগ্রী এবং তার আহার্য কিছু বস্তু নিয়ে একটা থলিতে ভরে সেখানে আসলেন। এসে বললেন, এই নাও মা, মা বলে সম্বোধন করলেন, এই নাও মা, এই শাড়ি তুমি পরো, এই প্রসাধন তুমি ব্যবহার করো, আর এই তোমার জন্যই আমি খাবার এনেছি, এটা আহার করো, রাত্রিরেও কিছু থাকবে, পাবে তুমি। এই বলে তাকে প্রণাম করে তিনি চলে যাচ্ছেন। সেই দেখে সেই পতিতা রমণী ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর আর
বিজয়কৃষ্ণের সাথে তার কোনো দিনই দেখা হয়নি। অতএব জানা যায়নি যে যবন হরিদাসের কাছে যেমন পতিতা রমণীকে প্রেরণ করা হয়েছিল, সেও 3 দিন আসার পর অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে মুণ্ডিত মস্তকে বৈষ্ণবী হয়ে গেছিল। এই পতিতা রমণীর জীবনে যে কি ঘটল পরে সেটা আর জানার উপায় নেই। তিনি ডাক্তার হয়েছেন, ডাক্তারি করেই তিনি ভরণ পোষণ করেন নিজের পরিবারের। শান্তিপুরে তার চেম্বার খুলেছেন। বহু দূর দূর থেকে রোগী আসে, গঙ্গা পার থেকেও রোগী আসছে, এবং এক মুমূর্ষু রোগীর ওষুধ টষুধ তিনি দিয়েছেন, দিয়ে বলেছেন কাল আবার এসে খবর দেবে কেমন আছে রোগী। রাত্রে তিনি স্বপ্নাদেশ পান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, বিদেহী মহাত্মা একজন, তিনি ভালো হোমিওপ্যাথ ছিলেন। তিনি বললেন এই ওষুধটা ওকে দাও। তিনি দেখলেন এটা তো বিষক্রিয়া হবার কথা তার, কিন্তু তবুও যেহেতু তিনি বলছেন এটা দিতে হবে, তিনি সেই ওষুধ তৈরি করে রেখেছেন। এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বোধহয় খেয়া পার বন্ধ, ওপার থেকে রুগীর দিক থেকে কেউ আসলো না। তিনি ভাবলেন তাই তো কী করা যায়। সেই ওষুধের পুড়িয়া তিনি মাথায় বেঁধে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন, দিয়ে গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে রুগীর ঘরে গিয়ে পৌঁছলেন। রুগীর পরিবারের লোকেরা দেখে তো হতবাক, সকলের চোখে জল। কোনো ডাক্তারকে তারা এরকম দেখেননি, আমরাও বোধহয় জীবনে কখনো দেখিনি বা দেখব না। এখানে শুধু পেশা নয়, হৃদয়বৃত্তিটাই এখানে প্রবল। তিনি সিদ্ধ অবস্থা লাভ করেছেন, একটি ঘরে বসে আছেন ধ্যানস্থ। তার শিষ্য একজন দামি শাল নিয়ে তাকে জড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ভোরের দিকে তিনি ঠকঠক করে কাঁপছেন, আর সকলে তখন গরম অবস্থায় রয়েছে, কিন্তু তিনি কাঁপছেন। তিনি বললেন যাও তো দেখো ফুটপাতে কোনো দরিদ্র কেউ বসে আছে কিনা, যার শীতে কষ্ট পাচ্ছে সে। শিষ্যরা ছুটে গেলেন, দেখে কিনা কিছু দূরে এক বিহারি মুটে সে বসে আছে এবং শীতে কাতর হয়ে কাঁপছে ঠকঠক করে। তার ধুনি যেটা জ্বালিয়েছিল বা কাঠের আগুন টাগুন সেটা নিভে গেছে। তারা ছুটে এসে খবর দিতে বলে এক্ষুনি যাও ওই শালটা তার গায়ে জড়িয়ে দিয়ে এসো। ভক্তরা তাই করতে তিনি শান্ত হলেন, খালি গায়ে আবার তিনি ধ্যানস্থ হলেন। এই পরদুঃখ কাতরতা, পরের কষ্ট অন্তরে অনুভব করা, এক অদ্ভুত আদর্শ তাঁর, যেটা আমরা তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে শিখতে পারি। সমস্তটা তার গ্রহণ করা সম্ভব নয়, তার কিয়দংশ গ্রহণ করলেই আমরা ধন্য হতে পারি। পুরীতে যখন তিনি গিয়েছেন, সেখানে বাঁদরের উৎপাতে বানরবধ আজ্ঞা হয়েছে। যত্রতত্র গুলি চালিয়ে বানর নিধন হচ্ছে। রাস্তার মোড়ে, পথে ঘাটে, ফুটপাতে সব বানর রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। কেউ প্রতিবাদ করছে না। একটি বুড়ো বানর তার দু একজন সঙ্গীকে নিয়ে তার কাছে চুপি সারে এসে ঘরে ঢুকলো। তিনি বললেন যে যাকে কিছু খেতে দাও, বানরটাকে কিছু কলা ফল টল দাও। কলা ফল ইত্যাদি রাখার পরেও সে কিছুই স্পর্শ করছে না। বানরটি কি কিচপিচ করে বলে চলেছে। তিনি ধ্যানস্থ হয়ে জানলেন যে এই বানর নিধনের প্রতিবাদ প্রার্থনা করে, প্রতিকার প্রার্থনা করে সেই বানরটি এসেছে। তিনি তার সর্বশক্তি নিয়োগ করে বানর নিধনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। স্থানীয় উড়িষ্যার বাসিন্দারা কেউ প্রতিবাদ করলেন না। তিনি তখন আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় সোচ্চার হয়ে লিখতে আরম্ভ করলেন। তার শিষ্যদেরও তাতে লিখতে অনুপ্রাণিত করলেন। শেষে ছোট লাটের কাছে গিয়ে এর প্রতিকার পত্র নিয়ে এসে মিউনিসিপ্যালিটিকে দিতে তবে বানর বধ রোধ হল।
এই হৃদয়বৃত্তি কিন্তু প্রত্যেকের ভেতরেই রয়েছে, কিন্তু তার প্রতিফলন বা তার সেটাকে সমাজের কাজে আমরা লাগাতে পারি না, বা অল্প প্রতিরোধে আমরা চুপ করে যাই। কিন্তু যেটা বিজয়কৃষ্ণ ভেবেছেন যেটা করব, কোনো শক্তি নেই সেটাকে রোধ করে, তিনি শেষ দেখে না দেখা অবধি ছাড়বেন না। তখন তিনি আবার বজ্র কঠোর, এই কোমল স্বভাবটাকে প্রতিফলিত করতে গেলে তিনি আবার বজ্র কঠোরও হচ্ছেন। এই দুইটি সমন্বয় তার চরিত্রে আমরা সবসময় দেখতে পাই। বিজয়কৃষ্ণ সদ্গুরু আসনে বসেও পরোক্ষভাবে সমাজসেবা থেকে বিরত হননি। জাতীয় শিক্ষা পরিষদের সেক্রেটারি আচার্য সতীশ মুখোপাধ্যায়, প্রেসিডেন্ট শ্রী অরবিন্দ ঘোষ। সেই জাতীয় শিক্ষা পরিষদ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে খ্যাত। সেখানে স্বনির্ভরতার শিক্ষার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খোলা হয়েছে এবং যারা দেশপ্রেমিক সেরকম কিছু শিক্ষক নিয়ে এসে তারা পরিচালনা করছেন সেই কলেজের, সেই স্কুলের। সতীশ মুখোপাধ্যায় দীক্ষা নিলেন। আর আমরা জানি সেক্রেটারির সবচেয়ে বেশি কাজ থাকে, প্রেসিডেন্ট পোশাকই হন সাধারণত। তিনি এই কাজে মনোনিবেশ করতে পারছেন না, নামের গভীরে ডুবে যাচ্ছেন ক্রমশ। গোস্বামী প্রভু তাকে ডেকে পাঠালেন, এসে বললেন তিনি শিষ্যদের অনেককে আপনি বলে সম্বোধন করতেন, আপনি কাজ ছেড়ে দিয়েছেন কেন? বললো আমি কাজ করতে পারছি না, নামের গভীরে ডুবে গেছি, সেখানেই আনন্দ পাচ্ছি। তিনি বললেন না, আপনাকে অত বেশি নাম করতে হবে না, আপনি দেশ সেবায় নিয়োগ করুন, দেশ মাতৃকা আপনার সেবা চায়। আপনি এই যে শিক্ষা, আধুনিক শিক্ষা এবং ডন পত্রিকা পরিচালনা করছেন, সাংস্কৃতিক পত্রিকা, এটা কিন্তু আপনি বন্ধ করবেন না, পূর্ণ আত্মনিয়োগ করুন এতে। তিনি সাধনের সময় কমিয়ে দিলেন। আবার 1 মাস পর এসেছেন, তখন বলছেন যে আপনি এখন কতক্ষণ আসনে বসেন? বললেন আপনি বারণ করেছিলেন, তাই আমি 4-5 ঘন্টার বেশি আর বসি না এখন। গোসাইজি বলছেন আপনাকে আর আসনে বসতে হবে না, আপনি সমস্ত শক্তি নিয়ে দেশ মাতৃকার সেবা করুন, আপনার হয়ে আমি সাধন করব, আপনার নাম আমি করব। কি গুরু কৃপা এবং কি সমাজ সেবার ইচ্ছা তার ভেতরে জাজ্জল্যমান হয়ে রয়েছে দেখুন। তেমনি তিনি বাগ্মী বিপিনচন্দ্র পালকে দীক্ষার পর যখন তিনি বাগ্মিতা ছেড়ে চুপচাপ আসনে বসতে যাচ্ছেন, তাকেও একই কথা বলেছিলেন যে আপনার এই বক্তৃতায় হাজার হাজার যুবক অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার সেবায় লেগে যাচ্ছে, আর আপনি এটা বন্ধ করছেন। না না, আপনাকে এই কাজ করে যেতে হবে, আমি তো আছি, সারাক্ষণ আসনে বসে আমি তো আছি। বিপ্লবী মনোরঞ্জন গুহ ঠাকুরতা, তাকে তিনি বললেন যে দেশের সেবা করতে গেলে নিজের পরিবারের ভরণ পোষণের কথা ভাবতে গেলে সেটা হয় না, আপনি সম্পূর্ণ আকাশবৃত্তির উপর নির্ভর করে দেশ সেবায় ঝাঁপিয়ে পড়ুন, ভগবান আপনার পরিবারের ভার নেবেন। সত্যি দেখা গেল তার পরিবারের ভার ভগবানই নিয়েছেন এবং তিনি সম্পূর্ণ আত্মনিয়োগ করলেন দেশ সেবায়। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, তাকেও তিনি এইভাবে গ্রন্থ রচনা করে দেশ সেবায় আত্মনিয়োগ করতে বললেন। তিনি যখন দেহর বাইরে দেহাতীত, তখন শ্রী অরবিন্দ ঘোষ একবার সেই বোমা মামলাতে কোর্টে এসেছেন। তিনি দেখেন তার একদিকে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে, আর অপরদিকে বিজয়কৃষ্ণ হাত তুলে আশীর্বাদ করছেন তাকে। তিনি চিত্তরঞ্জনকে বললেন যে আমার আর ভয় নেই,
আমি এই মামলায় জিতবই। তাই আমরা দেখছি যে সদ্গুরু আসনে বসেও পরোক্ষে তিনি দেশমাতৃকার সেবা করে চলেছেন, সমাজের সেবা করে চলেছেন। এই সমাজ সেবা জগতে বিরল।